রোজা রেখে চার বাচ্চা সামলিয়ে প্রতিদিন ইফতার বানানো অনেক কষ্টকর হয়ে যায়। রমজান মাসে এরকম একটা রস খাবো ভাবতে পারিনি। মানুষদেরকে লোভ লাগিয়ে কষ্ট দিয়ে কী লাভ বলো? ওরাও তো গুণাগার হচ্ছেন, তাই না? যার যে অবস্থায় আছে সেই সব অবস্থা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ সবাই সেটা পায় না। যে যেটা পায় সেটা নিয়ে খুশি থাকতে হবে। তোমাদের কি অবস্থা? তোমরা রমজানে কী কী খাবার খাচ্ছ আমাকে কমেন্টস করে জানাও। দাম একটু বেশি হলেও কিনে ইউজ করে আরাম পাওয়া যাবে, বহুদিন ইউজ করা যাবে। তো সব কিছু মিলে উপকারই হয়, অপকার হয় না। আসলে ভাজা পড়া খাওয়াটা ভালো, বাট প্রতিদিন খাওয়াটা ভালো না। এটা আসলে পেটের জন্য ক্ষতিকর। একটা আপু কমেন্টসে বলেছিল চুলা ঠিক করে নিতে। প্রতিদিন ইফতারের সময় টেবিলে অনেক রকমের খাবার দিতে অনেক ভালো লাগে। দেহের ক্ষুধার আগে মনে ক্ষুধাটা মিটে যায়, আর খাওয়ারও আগ্রহ বেড়ে যায়। অনেক ভালো হয়েছে খাবারটা কি অনেক ভালো লেগেছিল। এখন তো মনে হচ্ছে ওয়াশিং মেশিন না কিনে মোবাইল ফোনই কিনতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। এই দেখো পানির বোতল কয়টা দিয়েছে? একটা না, দুটা না, তিনটা না, চারটা দিয়েছে পানির বোতল, বুঝতে পারতেছো? আচ্ছা, চারটা পানির বোতল দেওয়ার কী দরকার ছিল? চারটা পানির বোতল দেওয়ার বদলে একটা শরবত দিত বা একটা কোক দিত, তাও তো হতো। ঠিক আছে, পানি মানুষের লাগে, তাই বলে কি শরবতটা লাগে না, কোকটা লাগে না? রমজান মাসে মানুষ তো এগুলোই চায়, শরবত, খেজুর, ইফতারের কিছু আইটেম। এগুলো যদি না দেওয়া হয় তাহলে কেমন লাগে বলো তো? আজকে অবশ্য আমার ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এই খাবারগুলো দেখে মানে ব্লগ করার লোক সামলাতে পারলাম না। দেখো কী দিয়েছে আজকে খাবারে, খিচুড়ি বদলে কী দিয়েছে? কী ভাবতেছো, মুরগির মাংস দিয়েছে? আমি ওরকম ভেবেছিলাম যে মুরগি দিয়েছে, কিন্তু না, মুরগি দেয়নি। এখানে দুই পাশে দুইটা করে ডিম আছে, দুইটা করে আলু আছে। মানে মুরগির মাংসের মতনই করছে, বুঝছো? মানে মুরগির মাংসের মতো রান্নাবান্না করেছে, ঝোল দিয়েছে, সব কিছুই করেছে, কিন্তু মুরগির মাংসটা নেই। এটা কোনো কথা হইলো? গরিব মানুষেরা খাবে, এক টুকরা মুরগি দিলে কি হইতো? এক টুকরা মুরগি দিত, আর একটা আলু দিত, আর একটা ডিম দিত, ব্যাস এটুকুতে হয়ে যেত। বা ডিম না দিয়ে জাস্ট শুধু একটা মুরগির মাংস দিত আর আলু দিত, সেটাও তো হইতো। এভাবে করে দেওয়া দরকার ছিল বলো? মানুষদেরকে লোভ লাগিয়ে কষ্ট দিয়ে কী লাভ বলো? ওরাও তো গুণাগার হচ্ছেন, তাই না? এই দইটা কিন্তু ওরা দেয়নি, এটা আমি নিয়ে এসেছি চায়ের দোকান থেকে বাকিতে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। রমজানের নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। তাড়াতাড়ি করে ইফতারগুলো ভেজে নিচ্ছি, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। আমি ভয়েস দিয়ে শেষ করলাম, তখন বাবু ফোন দিল। উনি ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি করে বের হও, ইফতার নিয়ে আসো, ইফতার মনে দিতে পারে আজকে। আমি বললাম ইফতার কিসে ইফতার দিবে? তখন উনি বললো প্রতি সোমবার যে খিচুড়ি দেয় না, তো ওরা এবারে মনে হয় ইফতার দেবে। আমি বললাম তুমি কীভাবে বুঝলা যে ওরা ইফতার দিবে? বলতেছে উনি এসে চায়ের দোকান দিয়ে যাবে। তখন আমি বললাম উনি কেন আসবে, আমি তো যে নিয়ে আসি। তখন বাবরাবু বললো না, 19 দিয়ে যাবে, রমজান মাস তো এই জন্য 19 দিয়ে যাবে। হয়তো বা ইফতার দেওয়া আছে, এই কারণে 19 দিয়ে গেছেন। এটা শোনার পরে বুঝছো আমি তো অনেক খুশি, মহা খুশি। আমাকে আজকে আর কষ্ট করে ইফতার বানাতে হবে না, আমি তো অনেক খুশি। আমি লাফিয়ে লাফিয়ে গেছিলাম, বুঝছো, ইফতার আনতে। আর গিয়ে দেখলাম এই অবস্থা, মানে কত বড় একটা ডস খেলাম জানো না পুরা। রমজান মাসে এরকম একটা ডস খাবো ভাবতে পারিনি। বাবুরাবু অবাক হয়ে গিয়েছে, কী দিয়েছে এগুলা। উনি তো আমাকে তো বিশ্বাসই করতেছে না, বলছে না না মাংস আছে, মাংস আছে, তুমি দেখো দেখো এক টুকরা আছে, ভিতরে আছে। আমি বলছি না, কোনো মাংসই নেই। বলতেছে দেখো ছোটো পিস আছে। আমি বলছি না, ছোটো বড় কোনো পিসই নেই, তুমি কী বলছো? আমি তো বাবা দেখলাম এখানে কোনো মাংসই নেই। যাই হোক, যাই দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। এটুকুই বা কজনের দেয়, কিন্তু মাংস দিলে ভালো হতো, আমরা একটু খুশি হইতাম। যারা খেয়েছে গরিব মানুষরা তারাও একটু খুশি হইতো। মানে এটা এমনভাবে দিয়েছে যেটাতে যে মাংস নেই, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। যে কেউ দেখলে বুঝবে যে এখানে মাংস আছে। তো এগুলো নেওয়ার সময় দেখলাম যে চায়ের দোকানদার দই বিক্রি করতেছে। তখন তাকে বললাম যে আমাকে 80 টাকার দই দেন। আসলে বাবরাবু ফোনে বলেছিল যে চায়ের দোকানদার দই বিক্রি করে ইফতারের সময়, ওনার কাছ থেকে 80 টাকা দই নিয়ে নিও। তো আমি সেটাই বলেছিলাম যে 80 টাকা দই দিতে। তো যখন উনি আমাকে 80 টাকা দই দিল, আমি তো অবাক। এটুকু দই দিয়ে আমাদের কজনের হবে? আমরা খাবো 5 জন মানুষ, এটুকু দিয়ে আমাদের 5 জনের হবে না। তখন বললাম যে ভাই আর একটু বড় আছে? বলতেছে হ্যাঁ এটা আছে। এটার দাম কত? এটার দাম 150 টাকা। তো বললাম এটা দেন। তখন উনি বলতেছে আপনাকে উনি বলেছে এটা নিতে, আপনি কেন ওটা নিচ্ছেন? ওটা তো দাম বেশি। আমি বললাম না, ওটাই লাগবে, আমরা 5 জন খাবো, আমাদের এটা দিয়ে হবে না। তখন উনি বলতেছে 5 জন খাওয়া দরকার নেই, 4 জন খেলেই হবে বা 3 জন খেলেই হবে, আপনি এটা নেন। আমি বলছি না, আমি এটা নিব না, আপনি বড়টা দেন। তারপরে এই কথা বলে বড়টা নিয়ে আসলাম। রোজা রেখে চার বাচ্চা সামলিয়ে প্রতিদিন ইফতার বানানো অনেক কষ্টকর হয়ে যায়। যদিও আমি সব কিছু তৈরি করে রাখি, তারপরে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু না বানিয়ে তো পারি না। এই ইফতার ছাড়া তো আর কিছু নাই খাবারের। ফল ফ্রুট থাকলে হয়তো বা ফল ফ্রুট দিয়ে ইফতার করতাম, এই ভাজা পোড়া করতাম না। ভাজা পোড়া খেতেও অনেক কষ্ট হয়ে যায়, পেটের সমস্যা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এগুলোই খেতে হবে। অনেকে তো এগুলোও পায় না। তাছাড়া জ্যানসারাও রেখেছে রোজা, ওদের জন্য তো বানাতে হবে। ওরা আবার ভাজা পোড়া আইটেম কিছুটা খায়, অত না, 1 পিস করে খায় আর কি।
এইদিকে আবার বাবুরাবু ইফতার না করলেও অফিস থেকে এসে ইফতারগুলো খায়, মানে ভাজা পোড়াগুলো খায় আর কি, যেগুলো আমি রাখি সেগুলো উনি খায়। তো ওনার জন্য 2 পিস আলুর চপ, 2 পিস পেঁয়াজু, 2 পিস বেগুনি রেখে দেই, উনি এসে খেয়ে নেয়। বুট থাকলে বুট মুড়ি দিয়ে খেয়ে নেয়, আর সেই সময় ভাত খেয়ে নেয় তরকারি দিয়ে। উনি তো অফিসে প্রতিদিন ইফতার করেন কিন্তু প্রতিদিন বুট মুড়ি খান না। এক এক দিন এক এক ধরনের আইটেম খান, কোনো দিন তেহারি খান, কোনো দিন বিরিয়ানি খান, কোনো দিন ভাত খান, কোনো দিন মুরগি মাংস দিয়ে ভাত খান, আবার কোনো দিন গরম মাংস দিয়ে ভাত খান, মানে যেটা মনে চায় আর কি সেভাবে করে খান। তো সেই ক্ষেত্রে ওনার জন্য সুবিধা হয় আর কি ভাজা পোড়া খেতে পারলে। রাতের বেলা বাসায় আসতে আসতে 12টা বেজে যায়, তো ওই সময় এসে ভাতটা খেলে আবার সেই সময় খেতে পারেন না, এই কারণে ওই সময় উনি এগুলো খান। তাছাড়া ইফতার তো খেয়ে আসেন, কাজের চাপে ভালোভাবে খেতেও পারেন না, কোনো রকমের খাবারটা খেয়ে নেন আর কি। এখন তো ঈদের সময় তো কাজের চাপ বেশি, আর আমিও তো কম খাই না, ভাজা পোড়া তো আমিও খাই। আমার তো প্রতিদিন 3টা করে আলুর চপ, 3টা পেঁয়াজ ও 3টা বেগুনি এগুলো লাগেই। 2টা এমনি খাই আর একটা মুড়ি দিয়ে খাই, তো আমার লাগেই, না খেয়ে তো উপায় নেই, এগুলো তো খেয়ে আসি। তোমাদের কি অবস্থা? তোমরা রমজানে কী কী খাবার খাচ্ছ আমাকে কমেন্টস করে জানাও। একটা আপু তো কমেন্টস করে বলতেছে, আপু বাচ্চার সামনে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায়, ইফতার বানানো অনেক কষ্টকর হয়ে যায়। আবার আরেকটা আপু বলতেছে, চাকরি করে সময় পাই না, শুধু খেজুর খেয়ে থাকি। এটা শুনে খুব খারাপ লেগেছিল। আমরা তো তাও বানিয়ে খেতে পারতেছি, অনেকে তো সেটাও পাচ্ছেন না। তাই যার যে অবস্থায় আছে সেই সব অবস্থা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ সবাই সেটা পায় না। যে যেটা পায় সেটা নিয়ে খুশি থাকতে হবে। আমিও খুশি আছি, তবে পেটের সমস্যার কারণে একটু ফল ফ্রুট খেলে ভালো হতো আর কি। এই প্রতিদিন ভাজা পোড়া খাওয়া আসলে ঠিক হচ্ছে না, মানে অনেক সমস্যায় পড়ে যাচ্ছি আমি। প্রথম কয়েকটা রোজা তো অনেক কষ্ট হয়েছিল, মানে যাই খাই পটি হয়ে যায়, খাবারটা হজম হয় না বুঝছো। খাবারটা খাওয়া কিছুক্ষণ পরেই পটি হয়ে যায়, পটি হয়ে যাওয়ার পর আবার ক্ষুধা লাগে, আবার খাই, তারপরে আবার পটি হয়। এইভাবে করে তো মনে করো যে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মানে মানুষ মনে করে যে ইফতার খাওয়ার পরে আর খাবার খায় না, রাতের বেলা অনেকেই খায় না, পেট ভরে যায়। তো ওরা আবার সেই সময় খায়, কিন্তু আমাকে 3-4 বেলায় খেতে হয়, ওই যে পেট খালি হয়ে যায়। দেখা গেলো যে ভাজা পোড়া খাই, আবার মুড়ি বুট খাই, এরপরে রাতেরবেলা খাবার খাই, আবার সেহরি খাই, তারপরে মনে করো যে পেটে খালি থাকে। মানে এত বেশি সমস্যা হচ্ছে আমার। তবে এখন এই সমস্যাটা নেই, এখন মনে করো যে পটিটা কম হচ্ছে, এখন খাবারটা হজম হচ্ছে, কিন্তু গ্যাস হচ্ছে, প্রচুর গ্যাস হচ্ছে বুঝছো। গ্যাসের সমস্যার কারণে প্রবলেম পড়ে যাচ্ছি। আসলে ভাজা পোড়া খাওয়াটা ভালো, বাট প্রতিদিন খাওয়াটা ভালো না, এটা আসলে পেটের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যকর খাবার খাওয়া অনেক বেশি ভালো, যেমন ধর ইস্যু বলে ভুসি, তোকমা, তিসি, হালিম দানা, আরও কত কিছু। তারপরে বিভিন্ন আইটেমের ফল ফ্রুট, তারপরে চিরা, এসব খাওয়াটা ভালো আর কি বুঝছো। মানে এইসব ভাজা পোড়া খাওয়ার থেকে ওগুলো খাওয়া অনেক ভালো। কিন্তু আবার এসব ভাজা পোড়া না খেয়েও তো পারি না। প্রতিদিন ইফতার আইটেমে ভাজা পোড়া না খেলে ভালো লাগে না, একটু ভাজা পোড়া তো থাকাই লাগেই। মানে চোখে শান্তি আর কি, না খেলেও দেখে শান্তি লাগে। প্রতিদিন ইফতারের সময় টেবিলে অনেক রকমের খাবার দিতে অনেক ভালো লাগে। দেহের ক্ষুধার আগে মনে ক্ষুধাটা মিটে যায়, আর খাওয়ারও আগ্রহ বেড়ে যায়। কি ভাবতেছো? কড়াইতে কেন ভাজতেছি? কড়াইতে ভাজলে একটু সুন্দরভাবে ভাজা যায়, কড়াইতে খুব বেশি তেল লাগে না, কিন্তু ফ্রাই প্যানে অনেক তেল লাগে। যেহেতু কড়াইটা চড়া থাকে তো তেলটাও বেশি লাগে না। দেখা গেলো যে যতটুকু তেল ভরে যায় অতটুকু তেলে ভাজা পোড়া করা যায়, কিন্তু ফ্রাই প্যানটা সেরকম না, জায়গা বেশি থাকে, এই কারণে তেলটাও বেশি লাগে। যদিও অনেকে ভাজা পোড়া করা যায়, অল্প তেলে করা যায়, তবে সেটা ফুলে না। আর ইফতারের ভাজা পোড়া আইটেমগুলো যদি না ফুলে ওঠে না, তাহলে খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। আমি ঠিক করেছি হানিকম্বের একটা কড়াই কিনবো, ঠিক এরকম কড়াই কিনবো। হানিকম্বের কড়াই পাওয়া যায় এরকম, তবে সেটা মনে হয় আসল হয় না, মানে পিছন দিয়ে একদম পুরা স্টিল থাকে, ওখানে কোনো সিল থাকে না, জানি না। তবে আমি এরকম একটা কড়াই কিনবো, আমার ইচ্ছা আছে। ভাজা পোড়া করার জন্য অনেক বেশি লাগে কাজে। 10 টাকার কড়াইগুলো আসলে খুব বেশি দিন ইউজ করা যায় না, অনেক বেশি দাগ পড়ে যায়, পোড়া দাগ পড়ে, কালো হয়ে যায়। তো এই কারণে আর কি ওই কড়াইগুলো কেনা ভালো, দাম বেশি হলেও বেশি দিন ইউজ করা যাবে, অনেকদিন লাস্টিং করবে। বাবুরাবু 1 প্যাকেট সেমাই এনেছিল, বলেছিল বাচ্চাদেরকে সেমাই রান্না করে খাওয়াতে, নিজেও খেতে। তো সময়ের কারণে আর সেমাই রান্না করা হয়নি, তাই আজকে সেমাই রান্না করে নিচ্ছি, যেহেতু ভিডিও করতেছি তাই সেমাইটা রান্না করে দিয়েছি। আসলে বিরসু করলে সব কিছু করা হয়, বিরসু না করলে কোনো কিছু করতে ইচ্ছা করে না। তখন ব্যাপারটা এরকম হয় যে কোনো রকমের খাবারটা খেলেই চলে, কিন্তু যখন মনে হয় যে বিরসু করবো, তখন মনে হয় আর কত কিছু অ্যাড করা যায়, আর কত কিছু দেওয়া যায়। বেশি বেশি করে আইটেম দিয়ে টেবিলটা ভরেই ফেলি, সবাইকে ভিডিও করে দেখাই যে আমি কত কিছু দিয়ে ইফতার করতেছি। ভাজা পড়া শেষ হয়ে গেলে বাবুরাবুর ইফতারগুলো আলাদা করে রেখে দেই, পরবর্তীতে আমরা খাওয়ার পর যদি বাকি না থাকে এই কারণে আগেই রেখে দেই। ইদানিং সাওদাকে নিয়ে অনেক সমস্যা আছি, সাওদা কোনো খাবারই খেতে চায় না। যদি নাকি যাও একটু খাবার খাওয়াতে পারি, সাওদাকে তো খাওয়াতেই পারি না, ওকে একটু সময় নিয়ে বসে খাওয়াতে হয়, আর সেজন্যই অনেক সমস্যা আছি। ওকে যে বসে খাবার খাওয়াবো সেই সময়টা আমি পাই না, কীভাবে পাবো বলো? রান্নাবান্না করতে হয়, ইফতার বানাতে হয়, আবার যদি নাকি খাওয়াতে হয়, বড় দুটার খাবার দিকে খেয়াল রাখতে হয়, সব কিছু মিলিয়ে আর পারি না। তাছাড়া সাওদাকে খাওয়াতে অনেক সময় লাগে, অল্প সময় ওকে খাওয়ানো যায় না। দুজনকে তো অল্প সময় খাবার খাওয়ানো যায়, কিন্তু সাওদাকে সেটা খাওয়ানো যায় না, ও অনেক ঝামেলা করে খাবার খেতে গেলে। জায়ান সারাকে 2 প্লেটে আলাদা করে ইফতার দিয়ে দিচ্ছি, ওরা ওরুমে খেয়ে নিবে। এখানে ওদেরকে ইফতার খেতে বসালে ওরা অনেক সময় লাগে খেতে, অনেক ঝামেলা করে, চিলাচিলি করে, আমার ইফতার খাওয়া হয় না, আমার আরও ব্যস্ত গরম হয়ে যায়, তখন আমি আরও বেশি হাইপার হয়ে যাই। এই কারণে ওদেরকে ওরুমে ইফতার খেতে দেই।
ওরা ওর রুমে বসে ইফতার খায় আর আমি এখানে নেবেলে বসে ইফতার খাই। তাছাড়া ওরা এখানে ইফতার খেলে তো ওখানে সাওদার জন্য একা, তো দেখা গেলো যে ওরা দুষ্টামি করলে বা কোনো সমস্যা করলে তখন কে দেখবে, এই কারণে ওদেরকে ওর রুমে দিয়ে দিই খাবার। জায়ানের দই খুব পছন্দ, সায়রাও খেতে পছন্দ করে, তবে জায়ান খুব বেশি পছন্দ করে। আর সাওদা জুনায়নার মধ্যে সাওদা তো দই খেতেই চায় না, ওকে যত খেতে দেই না কেন ও খাবে না। জুনায়না যাও 1 চামচ 2 চামচ খায়, কিন্তু সাওদা দই মুখেই দিতে চায় না। গত বছর তো সাওদা অনেক আগ্রহ করে দই খেয়েছিল, কিন্তু এবার যে কি হলো খেতেই যাচ্ছে না। এগুলোই হচ্ছে আজকে আমার ইফতারের আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে এগুলো খাওয়ার তৌফিক দিয়েছে এতে আমি অনেক খুশি। প্রতিদিন অবশ্য এত খাবার দিয়ে ইফতার করি না, শুধুমাত্র ভাজা পোড়া আর বুট এগুলো দিয়ে ইফতার করি। আর থাকে 1 গ্লাস শরবত। প্রতি বছর 2 পদ শরবত বানিয়ে খাই, কিন্তু এবারে 1 পদ শরবত খাচ্ছি, কারণ রুয়াবজা নেই। বাবারাবু এবারে রুয়াবজা আনেনি, রুয়াবজা নাকি দাম অনেক বেড়ে গিয়েছে। সেদিন অনেকে বলেছিলাম একটা ছোটো দেখে রুয়াবজা নিয়ে আসো না, রুয়াবজা খেতে অনেক ইচ্ছা করে, তখন সে বলল রুয়াবজার দাম বেশি, সেটা আর খেতে হবে না। আমিও আর খুব বেশি চাপ দিইনি, এত খরচ চাপ দিলে কি হবে, তার চেয়ে বরঞ্চ ওনাকে কিছু ফল আনার জন্য বলি। যদি কিছু ফল আনে বা ফল আনার জন্য টাকা দেয় তাহলে আরও বেশি ভালো হবে। বলেও ছিলাম আমি প্রথম বছর থেকেই ওনাকে বলেছিলাম আমাকে কিছু ফল এনে দাও, আমার পেঁপে খেতে ইচ্ছা করে, আনারস খেতে ইচ্ছা করে, তুমি আমাকে এগুলো এনে দাও, না এনে দিলে আমাকে টাকা দাও। তো উনি কিছুই করছিল না, বুঝছো। তো বলতে বলতে একসময় উনি আমাকে 200 টাকা দিয়েছে। আমি তো মনে করেছিলাম এই টাকা উনি আমাকে দিবেন না, কিন্তু এই টাকাটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। এই টাকা দিয়ে আমি ফল কিনবো না, এই টাকাটা আমি জমিয়ে রাখবো, চুলা কিনতে হবে। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছো। তোমার তো দেখলাই যে পাতিলে কালি জমে কীভাবে, এই কালিটা ধুতে আমার অনেক কষ্ট হয়। আমার কোনো পাতিলে কোনো প্রকার কালি জমেনি, আমি আজকে 9 বছর ধরে সংসার করতেছি, বাট আমার কোনো পাতিলে কোনো প্রকার কালি জমেনি। পাতিল ট্যামা হয়ে গেছে, বেকাতারা হয়ে গেছে, ফেলে দিয়েছি বা কাউকে দিয়ে দিয়েছি, কিন্তু কোনো পাতিলে আমার কোনো কালি নেই। এই কালির কারণেই আমি আগে সিলিন্ডার চুলাটা কাউকে দিয়ে দিয়েছিলাম, বাসায় রাখতে চাইনি, কারণ রান্না করলে কালি জমে, তাছাড়া গ্যাসও ছিল, এই কারণে আর সিলিন্ডার চুলা রাখিনি। কিন্তু এখন তো সিলিন্ডার চুলা রাখতেই হবে, গ্যাস তো নেই, এক চুলা দিয়ে কাজ করা যায় না, সিলিন্ডার চুলা এটি চুলা দুটো মিলেই কাজ করতে হবে। ইফতারের সময় দইটা খেতে অনেক ভালো লাগে, মানে খুব ভালো লাগে দইটা খেতে, পেটটা ভরে যায়, মনটাও ভরে যায়। আমি যে বেশি টাকা দিয়ে দই কিনেছিলাম এটা বাবরাবাকে ফোনে বলেছিলাম, উনি রাগ করেনি, উনি বলেছে ওনার জন্য রেখে দিতে, উনিও খাবে। যেহেতু সাওদা আর জুনায়না খায় না, তো সেক্ষেত্রে দই ভালোই রয়ে গিয়েছে। বাচ্চাদের দেওয়ার পরে আর আমি খাওয়ার পরে এগুলো রয়ে গিয়েছে, আমি আর খাবো না, এটুকু হয়ে গিয়েছে আমার। এই বাকিগুলা বাবুরা পর্যন্ত ফ্রিজে রেখে দিব। একটা আপু কমেন্টসে বলেছিল চুলা ঠিক করে নিতে, ঠিক করে নিলে নাকি চুলা কালিটা চলে যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো যে ঠিক করে নিলে চুলা কালিটা চলে যাবে, তবে সেটা সাময়িক, দীর্ঘস্থায়ী না। কয়েকদিন পর আবার সে একই সমস্যা হবে, বুঝছো। কম দামে চুলা সমস্যা করেই, আমি তো জানি, কারণ আমার আগের গ্যাসের চুলাটা এরকম হয়েছিল, কালি জমেছিল, ঠিক করেছিলাম, তার কয়েক মাস পরে আবার সমস্যা হয়েছিল, আবার ঠিক করেছি, আবার সমস্যা হয়েছে। তো এত ঝামেলা করা কী দরকার, এ থেকে এটা কিনে নেওয়াই ভালো। আর তাছাড়া আমার কাছে কাঁচা সিলিন্ডার চুলা অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ইউজ করতেও ভালো লাগে, তো আমি ঠিক করেছি কাঁচা সিলিন্ডার চুলাই কিনবো। দাম একটু বেশি হলেও কিনে ইউজ করে আরাম পাওয়া যাবে, বহুদিন ইউজ করা যাবে। আমাদের এই বিল্ডিংয়ের 5 তলায় এক আন্টির কাছে চলে আসে, উনি বললো উনি 4 বছর ধরে ইউজ করতেছে, কোনো সমস্যা হয় না, কালিও পড়েনি। আরও অনেকে ইউজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, এই কারণে আমি কাঁচা চুলাই কিনবো। আর আন্টি চুলাটা আমি দেখেছিও, অনেক সুন্দর আছে, নতুন আছে একদম, মানে কাঁচা চুলা তো খুব সহজে ময়লাও হয় না, মুছে দিলে পরিষ্কার হয়ে যায়। আমি সেটাই কিনবো। আমার কাছে 2200 টাকা আছে, 2000 টাকা ছিল, এখান থেকে আরও 200 টাকা অ্যাড হলো। বাবুরাবু পরে বসে বলেছিল যে এই 200 টাকাতে কী করেছো। আমি বললাম এই 200 টাকাতে কী করেছি মানে, 200 টাকার মধ্যে 150 টাকা দিয়ে কর কিনেছি, তুমি তো কয় টাকা দাও নাই, সেটা তো আমি বাকি এনেছিলাম, আর বাকি 100 টাকা আমি ফোনের দোকানে দিয়েছি। ফোনের দোকানে দিয়েছো কেন? তুমি জানো না যে আমি ফোনের দোকানে 100 টাকা বাকি দিয়ে লোড করেছিলাম? কেন টাকা ভরছো? তুমি তো আমাকে কোনো টাকাই দাও না, মোবাইলে যে টাকা ভরবো সেই টাকাটা তুমি আমাকে দাও না, তো আমি আর কী করবো? এছাড়া আমি মোবাইলে খেলা দেখবো, টি20 বিশ্বকাপ খেলা হচ্ছে সেটা দেখবো, এই কারণে আমি 100 টাকা ভরেছিলাম। সেই 100 টাকা থেকে তো 50 টাকা দিলাম, আরও 50 টাকা বাকি আছে। এটা শোনার পর আর কিছু বলে না। খেলা তো উনিও দেখে, উনিও খুব পছন্দ করে খেলা, এই কারণে কিছু বলেনি। ইফতারের সময় সেমাই খেতে ভালো লাগে না, জোর করে সেমাই খাচ্ছি, কষ্ট করে বানিয়েছি, না খেলে কি হয়। প্রতিদিন ইফতারের সময় আমি খেলা দেখি, খেলা দেখি আর ইফতার করি। প্রতিদিন 7টা বাজে খেলা হয়, তো তখন খেলা দেখি। এই খেলা দেখার কারণে চ্যানেলের কাজও করা হয় না, বয়সে দেওয়া হয় না, তাছাড়া ঘুম পায় অনেক, প্রচুর ঘুম চলে আসে আমার। যেহেতু চ্যানেলে কাজ করতে পারি না, ঘুম পায়, তাই খেলা দেখি, খেলা দেখলে ভালো লাগে, সময়টা কাটে। আর ঘুমও হয় না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারি, রাতেরবেলা খাবার আয়োজন করতে পারি, তো সব কিছু মিলে উপকারই হয়, অপকার হয় না। দেখা গেল যে মোবাইলে খেলা চলতেছে, আমি খেলা দেখতেছি, এই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি, ভাত রান্না করা, তরকারি গরম করা, বা তরকারি না থাকলে সেগুলো রান্না করে নেওয়া, তো এই কাজগুলো করে নিতে পারতেছি। না হলে তো এই কাজগুলো করতে অনেক বেশি আসামি লাগতো, কাজগুলো করার সময় ঘুম চলে আসতো, ইফতারের পর না কাজ করা যায় না, অনেক বেশি ক্লান্ত লাগে, ঘুম চলে আসে, বুঝছো, শরীরটা অনেক কাহিল হয়ে যায়। আপুরা লাইক কি করেছো, নাকি এখনও বসে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করনি? প্লিজ আপুরা একটা লাইক করে দাও, লাইক করে দিয়ে কাজ করছে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছো তাদেরকে বলতেছি
তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর নোটিফিকেশন আসার পরই তোমরা আমার ভিডিওটি দেখে নিবে। তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিও দেখো তাহলে তোমার কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না, এটুকু আমি বলতে পারি। আমি রিয়েল ভিডিও দেই, আমার মনের কথা শেয়ার করি, আমার মনের কথাগুলোই ব্লগ আকারে তোমার সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বুটমুড়ি খাবো না, তো ভাবতেছি একটু পোলাও খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। তো এটা খাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগেছে যে কী বলবো, মানে মনে হচ্ছে আমি আরও খাই, এত বেশি ভালো লেগেছিলো। আর এটা খাওয়ার পরে মনেই হয়নি যে আমি মুরগি মাংস খাচ্ছি না, মনে হচ্ছে যে আমি মুরগি মাংসই খাচ্ছি। মানে স্বাদটা ওরকম মনে হয়েছে। হ্যাঁ, মুরগি নেই, মুরগির সেই স্বাদটা পাচ্ছি না, কিন্তু আর বাকি সব কিছু পাচ্ছি। মানে মুরগি মাংস খাওয়াতে একটা ফিল, একটা আনন্দ, সেটা পাচ্ছি। অনেক ভালো হয়েছে খাবারটা খেয়ে অনেক ভালো লেগেছিলো। এত কিছু যে খেলাম, ওগুলো খেয়ে এত বেশি তৃপ্তি পাইনি। এটা খেয়ে যতটুকু তৃপ্তি পেয়েছি, যতটুকু ভালো লেগেছে, মানে মনে করো যে আত্মা শান্তি হয়ে গেছে এটা খেয়ে। মজায় মজায় তো পেট ভরে খেয়ে নিলাম। দেখো, এটা খাওয়ার পরে আমার পটি হয়েছিল, তারপরে আমি আবার রাতেবেলা খেয়েছিলাম, বুঝছো। রাতেবেলা খাওয়ার পরে মনে করে যে আমার পেটের অবস্থা তো খারাপ হয়ে গেছে, পেট মুচড়ায়, মাথা ঘোরায়। তারপরেও কিন্তু পটি করেছিলাম, কিন্তু তারপর আমার পেটের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, বুঝছো। মানে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমি মনে হয় রোজা রাখতে পারবো না, মনে হয় আমার সেরি খাওয়া হবে না। তো সেইরকম ভয় ছিলাম। তো সেরি খাওয়ার সময় উঠলাম, উঠে দেখলাম যে ভালো, মানে অবস্থা ভালো আর কি, খারাপ না। তো তখন আমি ভাত খেয়েছিলাম। এরপরে ঠিক করলাম যে আগামী সোমবার যদি এগুলো দেয় তাহলে একবার খাবো, দুইবার খাবো না। মানে লোভ সামলাতে না পেরে দুইবার খেয়েছিলাম, আর দুইবার খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। তোমাদের কাছে অবলীলায় মনের কথা শেয়ার করতেছি, তোমরা আবার কিছু মনে করো না। একটা আপু কমেন্টসে বলেছিল যে তুমি কি এখন স্কুলে যাও না, বাচ্চাদেরকে কীভাবে পড়াচ্ছ, একটু জানাবা প্লিজ আপু। তো সে আপুটাকে বলতেছি, আমি তো এখন স্কুলে যাই না, তোমাদের তো আমি আগেই বলেছিলাম। মানে প্রথম রোজা ব্লগটা ছাড়ার আগে ব্লগটাতে বলেছিলাম যে স্কুল বন্ধ হয়ে গিয়েছে, স্কুলে যাওয়া হচ্ছে না, আর ছেলেকে বাসায় পড়ানো হচ্ছে না। বিশ্বাস করো আপুরা, এই যে 10 রমজান চলে গেল, ছেলেকে একটুও পড়াতে পারিনি। এই কাদার চাপে পড়ে ছেলেকে নিয়ে বসতেই পারিনি। ছেলেকে পড়ানো বাকি আছে, এদিকে আবার সারাকে পড়াতে হবে, সারা তো কিচ্ছু পারে না। ভেবেছিলাম এই রমজান মাসে ওকে ভালোভাবে সব পড়া পড়িয়ে নিব, ওর সব পড়া কমপ্লিট করে নিব, কিন্তু তার কোনো কিছুই করা হচ্ছে না। কীভাবে করবো বলো, সারাদিন ঘরের কাজ করি, ইফতার বানিয়ে ইফতার খাওয়া পরে আর শরীরে এনার্জি থাকে না, তখন আর কাজ করতে ইচ্ছা করে না, এদিকে আবার চ্যানেলের কাজ করা। তো সব কিছু মিলিয়ে বুঝছো আমি সময় করতে পারছি না, কিন্তু আমাকে ধরতে হবে, আমাকে পড়াতে হবে, না পড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আর পড়াতে বসালে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। এই ব্লগটা কিন্তু আমার কালকে তৈরি হয়ে গিয়েছিল। কালকে আমি সম্পূর্ণ ভয়েস দিয়ে ভিডিওটা ওকে করেছিলাম, করার পরে যখন ইমপ্রেশন দিব, যখন আমি এডিট করছিলাম তখনই মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো, বুঝছো। ইদানিং কয়েকদিন ধরে মোবাইলটা বাবা বন্ধ হয়ে যায়, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। আগে তো মোবাইলটা বন্ধ হয়তো কম, কিন্তু এখন বেশি হচ্ছে। গত পরশুদিন রাতে সাদাকে মোবাইল দিয়েছিলাম, মোবাইল দেখলে আবার ও একটু খায়, এই কারণে ওকে মোবাইল দিয়েছিলাম। তো ওর সাথে আবার সায়দাও মোবাইল টিপেছিল। তো মোবাইলে ইউটিউব দেখলে সমস্যা হয় না, কিন্তু গেমস খেলে সমস্যা হয়, বুঝছো। কীভাবে বুঝলাম আমি, গত পরশুদিনের পরের দিনই বুঝছো মোবাইলের সমস্যা, বাবার শুধু মোবাইলটা অফ হয়ে যাচ্ছিলো, মানে বাবার অফ হয়ে যাচ্ছিলো। তারপর আমি মোবাইলে ভয়েস দিয়েছিলাম, ভয়েস দেওয়ার পরে চেক করিনি, সময় হয়নি, ইফতারের সময় হয়ে গিয়েছে। তো ইফতার খাওয়ার পরে চেক করতে গিয়েছিলাম, চেক করার সময় মোবাইলটা বারবার বন্ধ যাচ্ছিলো। তো এই ফাঁকে দেখি ফাইলটা নেই, মানে আমার যে ভয়েসের ভিডিওটা ওইটা নাই, ভয়েসটাই নেই। মেজাজটা এত বেশি গরম হয়ে গেলো, জানো না। একটা ভয়েস দিতে জানো না কতটা কষ্ট, তোমরা তো জানো, যারা চ্যানেলে কাজ করো তারা জানো যে একটা ভিডিওর ভয়েস দিতে কতটা কষ্ট, কতটা সময় লাগে। মানে আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে, আমি মানে কি বলবো, আমার বলা ভাষা নেই, বুঝছো। ভাগ্য ভালো ভিডিওটা এক্সপোর্ট করা ছিল, এই কারণে আজকে আমরা ভয়েস দিতে পেরেছি, না হলে তো আজকে ভয়েস দিতে পারতাম না। তাও জানো না, মানে মোবাইলটা চার্জারে দিয়ে তারপরে ভয়েস দিতেছি, চার্জারটা খুললেই মোবাইলটা বন্ধ হয়ে যায়। মানে আমার বুঝছো, মানে ভয় ভয় আসে, আবার না মোবাইলটা বন্ধ হয়ে যায়, আবার না ভয়েসটা নষ্ট হয়ে যায়। কী যে একটা অবস্থা জানো না, মানে আল্লাহ পাক রহমত করুক, আমি আর পারতেছি না বাবা। এখন তো মনে হচ্ছে ওয়াশিং মেশিন না কিনে মোবাইল ফোনই কিনতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। মানে আমি চুলা কিনতে গেলে না একটা ঝামেলা আসে, বুঝছো, আমার আর ভালো লাগে না। তোমরা দোয়া করো আপুরা, আমরা মোবাইল যেন ঠিক হয়ে যায়, আমাকে যেন আর কষ্ট করে মোবাইলটা ঠিক করতে না হয়, আমি যেন একটা সিনেজারটা কিনতে পারি। আর এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।